আমি ভালো ম্যাম, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তাহলে আজকে আমরা তোমাদের যে মৌলের অধ্যায়টা রয়েছে সেটার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। ঠিক আছে? আমরা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের মধ্যে, তো ক্লাসগুলোতে আজকে প্রায় আমাদের এটা শেষ হয়ে যাবে অধ্যায়টা। আমরা এখানে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? মৌলের ধারণা ও রাসায়নিক গণনার যে অধ্যায়টা রয়েছে সেটার মধ্যে আমরা গত ক্লাসে একটা প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম, লিমিটিং বিকারক। লিমিটিং বিকারক কাকে বলে মনে আছে কি তোমাদের? লিমিটিং বিক্রিয়ক কি? জি ম্যাম। হ্যাঁ, ওকে, যদি মনে থাকে বলো লিমিটিং বিক্রিয়ক কি? আমরা লিমিটিং বিক্রিয়ক কোনগুলোকে বলে থাকি? হ্যাঁ, জান্নাতুল কাউসার। আমরা লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে গত ক্লাসে পড়েছিলাম যে আমরা বলেছি বিক্রিয়ার সময় অনেকগুলো বিক্রিয়ক অংশগ্রহণ করে। সেই বিক্রিয়কের মধ্যে কিছু কিছু বিক্রিয়ক আছে বিক্রিয়ার মধ্যে শেষ হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়া অংশগ্রহণের পরপরই সে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আবার কিছু কিছু বিক্রিয়ক থেকে যায়। এই যে সকল বিক্রিয়ক বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে আমরা দেখতে পাবো যে সকল বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, অর্থাৎ কোনো কিছুই সেখানে আর অবশিষ্ট থাকবে না, সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে? তাহলে তোমাদের লিমিটিং বিক্রিয়ক কাকে বলে দেখি বলো। হ্যাঁ, তালহা, শুনতে পাচ্ছ আমাকে? লিমিটিং বিক্রিয়ক কি? আমরা কোনগুলোকে লিমিটিং বিক্রিয়ক বলবো? আমরা জানি বিক্রিয়ায় হওয়ার জন্য, বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য অনেকগুলো বিক্রিয়কের প্রয়োজন হয়। অনেকগুলো একাধিক বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে একটি বিক্রিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিছু কিছু বিক্রিয়ক রয়েছে অবশিষ্ট থাকে না। যেই সকল বিক্রিয়ক বিক্রিয়ার শেষে অবশিষ্ট থাকে না আমরা তাদেরকে বলবো লিমিটিং বিক্রিয়ক। তোমাদের কি মনে থাকবে লিমিটিং বিক্রিয়ক কি? তোমরা এই প্রশ্নটা একটু নোট করে নাও, লিমিটিং বিক্রিয়ক কি? হ্যাঁ আখিল, তুমি আমাকে শুনতে পাচ্ছ? এর পরবর্তীতে দেখো আমরা স্ক্রিনে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা গত ক্লাসে যে ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করার কথা বলা হয়েছে যে আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে সেটা বিভিন্ন ভাবে আমরা হিসাব করতে পারি। রসায়নের যে শাখায় এই যে হিসাব, রসায়নের যে হিসাব, বিক্রিয়কের হিসাব বা উৎপাদের হিসাব ক্যালকুলেট করার যে শাখা মধ্যে এটা আলোচনা করা হয় সেটা স্টয়কিওমিতি। স্টয়কিওমিতির ওখানে আমরা একটা উদাহরণ তোমাদেরকে বলেছিলাম যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া। তোমাদের কি রিঅ্যাকশনটা মনে আছে? ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হ্যাঁ জান্নাতুল, তুমি বলো, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আমরা একটা ম্যাম ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ গুড, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে, যেটা আমরা গত ক্লাসে স্টয়কিওমিতির আলোকে বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করেছিলাম যে ম্যাগনেসিয়াম 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। তার বিভিন্ন সংখ্যা বা এখান থেকে কিছু গাণিতিক সমস্যা সেখান থেকে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে? এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হওয়ার জন্য 4 অণু ম্যাগনেসিয়াম এবং 10 অণু অক্সিজেন নেওয়া হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? এখানে কোনটি মনে হয় যে তোমাদের এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়া শেষে এখানে শেষ হয়ে যাবে কোন বিক্রিয়কটি? এখানে দুইটা বিক্রিয়ক অংশগ্রহণ করে, একটা হলো ম্যাগনেসিয়াম আর একটা হলো অক্সিজেন। খেয়াল রাখবে যে এই দুইটা বিক্রিয়ার মধ্যে যেটা ম্যাগনেসিয়াম কিন্তু বিক্রিয়া শেষে কি হয়ে যাবে, এখানে শেষ হয়ে যাবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম হলো একটা
লিমিটিং বিক্রিয়ক। তাহলে তোমাদেরকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলছি যে যখনই 4টি ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করবে তখন দুইটা অক্সিজেন। খেয়াল করো, দেখো যখন ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 2টা অক্সিজেন পরমাণু, কিন্তু বিক্রিয়ার জন্য যদি দেওয়া হয় সেখানে কয়টি অক্সিজেন দেওয়ার কথা বলা হয়েছে? 4টি অক্সিজেন, কিন্তু বিক্রিয়া করছে মাত্র 2টি। সেক্ষেত্রে বিক্রিয়া পাতে আমাদের অবশিষ্ট কিছু অক্সিজেন থেকে যায়, অর্থাৎ 2টা অক্সিজেন পরমাণু থেকে যাবে। রাসায়নিক বিক্রিয়ায় যে সকল বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই সকল বিক্রিয়ককে আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অক্সিজেন বিক্রিয়া করার পরও কিছুটা বিক্রিয়ক হিসেবে অক্সিজেন থেকে যাবে, কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা সেরকম পাবো না। অর্থাৎ যতটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু এখানে অংশগ্রহণ করবে প্রত্যেকটা কিন্তু বিক্রিয়ায় কি হয়ে যাবে? ব্যবহৃত হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো ম্যাগনেসিয়াম ধাতু আমরা অবশিষ্ট পাবো না। তাই বলবো আমরা ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে ম্যাগনেসিয়াম যে বিক্রিয়কটি রয়েছে সেটা হলো একটা লিমিটিং বিক্রিয়ক, কারণ বিক্রিয়া শেষে আমরা কোনো কি পাবো না? ম্যাগনেসিয়াম ধাতু অবশিষ্ট পাবো না। ঠিক আছে, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখবে যখনই কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এটা ক্যালকুলেট করে দেখার পর যে কিভাবে এখানে কয়টি বিক্রিয়া, যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাগনেসিয়াম 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। সেক্ষেত্রে আমাদেরকে এখানে যদি বলা হয় 4টি ম্যাগনেসিয়াম ধাতু যদি 4টি অক্সিজেন পরমাণুর সাথে মিশ্রিত করা হয় সেক্ষেত্রে লিমিটিং বিক্রিয়া কোনটা হবে? সেক্ষেত্রে দেখা যাবে কি, আমরা যখন বিক্রিয়াটা দেখব যে 2টি ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করার পর, মানে 2টা ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করতে প্রয়োজন 1টা অক্সিজেন অণু, সেম ভাবে 4টা ম্যাগনেসিয়াম ধাতু পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য 2টি অক্সিজেন, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে 4টি অক্সিজেন পরমাণু, সেক্ষেত্রে 4টা থেকে 2টা শুধুমাত্র ব্যবহৃত হয়, তাহলে আর 2টা অবশিষ্ট রয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে অক্সিজেন যেহেতু 2টা রয়ে যায় এটা লিমিটিং বিক্রিয়া নয়, কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো ম্যাগনেসিয়াম একটা লিমিটিং বিক্রিয়া। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। আজকে আমরা অনুশীলনের প্রশ্নগুলিও নিয়েও আলোচনা করব। একটা বলেছিলাম যে অ্যানালার গ্রেড কি? তোমাদের কি মনে আছে অ্যানালার গ্রেডের কথা? অ্যানালার গ্রেড পদার্থ কি? সবচেয়ে বিশুদ্ধ যে রাসায়নিক পদার্থ সেটাকে বলা হয় অ্যানালার গ্রেড। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় আমরা যে বিক্রিয়কগুলো ব্যবহৃত হয় সেটা কখনোই আমরা 100% বিশুদ্ধ কোনো বিক্রিয়ক পাই না। প্রায় যদি 100 এর মধ্যে মাত্র 99% অর্থাৎ 1% হলেও সেখানে অবিশুদ্ধ থাকবে, সেক্ষেত্রে আমরা 99% বিশুদ্ধ যে বিক্রিয়কটা ব্যবহার করে থাকি সেটা হলো অ্যানালার গ্রেড পদার্থ। অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ যে রাসায়নিক পদার্থ সেটাকে আমরা বলবো অ্যানালার গ্রেড পদার্থ। আরেকটি কথা মনে রাখবে, অ্যানালার রাসায়নিক পদার্থের মধ্যে যদি বিশুদ্ধ থাকে সেক্ষেত্রে 99%, এটা যদি থাকে তোমাদের অপশনে কখনো এমসিকিউতে আসে তখন তোমরা 99%টাই দিবে, আর যদি অনেক সময় 99.5 থাকে তখন সেখানে 99.5%ই দেওয়া হবে। অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ যে রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি বিক্রিয়ার ক্ষেত্রে সেগুলো হলো অ্যানালার গ্রেড পদার্থ। তোমাদেরকে অ্যানালার গ্রেড পদার্থ কি মনে থাকবে? হ্যাঁ জান্নাতুল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তারপরে দেখো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি তুতে বাবু ভিট্রিওলের সংকেত, খুবই ইম্পর্টেন্ট একটা সংকেত, তোমরা একটু নোট করে রাখো। তুতে বা ব্লু ভিট্রিওলের সংকেত কি? তুতে বা ব্লু ভিট্রিওলের সংকেত কি? কপার সালফেট যখন 5 অণু পানির সাথে যুক্ত হয় যে যৌগটা গঠন করে, কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে সেটাকে মূলত আমরা তুতে বা ভিট্রিওল নামে পরিচিত সেটা। ঠিক আছে, এই ক্ষেত্রে ব্লু ভিট্রিওলের ক্ষেত্রে কত অণু ক্যালাস পানি? ক্যালাস পানি বলতে যে বিষয়টা বোঝায় যে একটা যৌগের সাথে যতগুলো পানি, অনেকগুলো পানির অণু যখন একটা যৌগের সাথে যুক্ত হয় তখনই আমরা ওটাকে বলে থাকি ক্যালাস পানি। একটা যৌগের ক্ষেত্রে যতগুলো পানির অণু যৌগের সাথে যুক্ত হয় সেগুলোকে আমরা মূলত বলে থাকি ক্যালাস পানি। আর ব্লু ভিট্রিয়ল বা তুতের ক্ষেত্রে দেখা যায় যে 5 অণু পানির অণু সেখানে অংশগ্রহণ করে ব্লু ভিট্রিয়ল গঠন করার জন্য, যৌগটি গঠন করার জন্য ব্লু ভিট্রিয়লে 5 অণু
পানির অণু সেখানে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো, আমি তোমাদের এই অধ্যায়টা তোমাদের কিন্তু প্রায় শেষ। ঠিক আছে? মৌলের যে অধ্যায়টা রয়েছে, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, তাই আমরা কি করব, আজকে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সকলে? সকলে একটা মিউট কেন? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আখিল, ইশতেহার? জি হ্যাঁ, শুনতে ওকে। তাহলে অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, আমরা তোমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনার যে অধ্যায়টা রয়েছে সেগুলোর অনুশীলনী নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? দেখো, তাহলে অনুশীলনীতে তোমরা তোমাদের সামনে বই থাকে, একটু অনুশীলনীটা একটু খোলো, সেখান থেকে আমরা আজকে এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন প্রথমে একটা প্রশ্ন দিয়েছে এমসিকিউ বা বহু নির্বাচনী, যে প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? দেখি কে বলতে পারবে এই প্রশ্নটা। প্রমাণ অবস্থায়, আমরা একটা স্ট্যান্ডার্ড অবস্থায় তোমাদের যে কোনো গ্যাসীয় পদার্থের একটা মান বলেছিলাম গত ক্লাসে, তোমাদের মনে আছে নাকি দেখো। এখানে বলা হয়েছে প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? এটার আনসার কি হবে? তালহা বলো। ম্যাম 44.8 লিটার। 44.8 লিটার। গুড। যেহেতু এখানে বলেছে 2 গ্রাম, আমরা জানি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। এখানে যেহেতু 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে মানটা হবে 44.8 লিটার। হ্যাঁ, বাকিটাকে শুনতে পেয়েছো উত্তরটা? প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হলো 44.8 লিটার। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো, ক্যালসিয়াম ফসফেটের সংকেত কোনটি হতে পারে? তোমরা তোমাদের সামনে বইটা একটু খোলো, অনুশীলনীর পাঠটা। নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? দেখি বলো। তোমাদের অনুশীলনীতে একটা প্রশ্ন দেওয়া আছে, নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? কে পারবে এটা? ক্যালসিয়াম ফসফেট একটা শুধুমাত্র দেওয়া হয়েছে CaPO4, আরেকটা হলো CaPO4 2, আরেকটাতে দেওয়া আছে Ca2PO4 এখানে আরেক 4 নাম্বার অপশনে আছে Ca3PO4 2। তাহলে এক্ষেত্রে কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? আপনাদেরকে বলছি যে এখানে ক্যালসিয়াম ফসফেটের যে সংকেতটা হবে সেটা হলো লাস্ট যে সংকেতটা আমি বললাম, Ca3। হ্যাঁ, সবার শেষেরটা Ca3PO4 2। আমরা জানি কি ক্যালসিয়ামের প্রতীক হলো Ca আর ওর যোজনী হলো 2। তাহলে ফসফেট যে মূলকটা রয়েছে সেটার যোজনী 3। কি বললাম? ক্যালসিয়ামের প্রতীক হলো Ca, সকলে হয়তোবা জানো সেটা, এবং ক্যালসিয়ামের যোজনী হলো 2, আর ফসফেটের মূলকের সংকেত হলো PO4, যেটা সেটা সংকেত হলো 3। ক্যালসিয়ামের 2 আর ফসফেটের হলো 3। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 নাম্বার যে অপশনটা রয়েছে Ca3PO4 2, অর্থাৎ আমরা জানি যে ফসফেটের যে যোজনীটা রয়েছে সেটা ক্যালসিয়ামের পাশে এবং ক্যালসিয়ামের যে যোজনীটা রয়েছে সেটা ফসফেটের পাশে, অর্থাৎ এটা একটা যৌগ। আমরা একটা যৌগ লেখার যে নিয়ম পড়েছিলাম সেই নিয়মের মধ্যে একটা হলো এভাবে যে যোজনী একজনের যোজনী আরেকজনের পাশে স্থাপন করা হয়, অর্থাৎ ক্যালসিয়াম ফসফেটের সংকেত হবে তাহলে কোনটি? আবারও একটু বলো, ক্যালসিয়াম ফসফেটের সংকেত তবে কোনটি? হ্যাঁ, জান্নাতুল তুমি বলো ক্যালসিয়াম ফসফেটের সংকেত। হ্যাঁ, তালহা তুমি কি বুঝতে পেরেছো কোনটি হবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত? আমরা ক্যালসিয়ামের যোজনী বলছি 2 এবং ফসফেটের যোজনী 3, তাহলে কোন সংকেতটা এখানে হবে? ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী 3, তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট
CA2টা হবে নাকি CA3টা হবে? কারণ আমরা জানি যে কিছু নিয়মের ক্ষেত্রে যৌগ লেখার সময় যেমন ফসফেটের যে যোজনীটা সেটা হবে ক্যালসিয়ামের পাশে, আর ক্যালসিয়ামের যে যোজনীটা সেটা হবে ফসফেটের পাশে। অর্থাৎ এখানে যে 4 নাম্বার অপশনে বলেছি আমি CA3, অর্থাৎ ফসফেটের যোজনীটা ক্যালসিয়ামের পাশে হবে CA3 এবং হোল দিয়ে PO4 হোল 2, অর্থাৎ 4 নাম্বার যে অপশনটা বলেছি সেটাই হলো ক্যালসিয়াম ফসফেটের সংকেত। তোমরা একটু দাগিয়ে ফেলো। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হলো ঘ নাম্বারে সর্বশেষ যে অপশনটা রয়েছে সেটাই হবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো একটা উদ্দীপক দিয়ে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, একটু মনোযোগ সহকারে চেষ্টা করবে আনসার দেওয়ার জন্য। যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে যখন 75, হ্যাঁ দেখো তোমাদের অনুশীলনী যে প্রশ্নটা রয়েছে সেখানে 3 নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া হয়েছে। সে উদ্দীপকটা একটু খেয়াল করো। উদ্দীপকে বলা হয়েছে যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে যখন 75 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্য দিয়ে চালনা করা হয় তখন ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি হবে? দেখি কে বলতে পারবে এটা। ক্লোরিন পরমাণুর সংখ্যা আমরা কতটি পাবো? আমরা যে কোনো মৌলের ক্ষেত্রে বা গ্রাম গ্যাসের ক্ষেত্রে একটা সংখ্যা বলেছিলাম, সেই ক্ষেত্রে এখানে ক্লোরিন গ্যাসের মধ্যে যখন চালনা করা হবে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত হবে? হ্যাঁ, তাহলে তোমরা এটা করার জন্য অবশ্যই যে বিষয়টা প্রয়োজন রয়েছে সেটা হলো ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করে বের করতে হবে, এমনিতে বের করা যাবে না। ফার্স্টে আমরা যেহেতু বলেছি ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস যেহেতু বলা হয়েছে অর্থাৎ Cl2 কে বোঝাচ্ছে, তাহলে Cl2 এর আণবিক ভরটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে? ক্লোরিন গ্যাসের আণবিক ভর বের করতে হবে। ক্লোরিন গ্যাসের আণবিক ভর কত? পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করতে হবে। আমরা ক্লোরিন একটা ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর জানি 35.5। তোমরা একটু লিখে ফেলো, তোমাদের সামনে খাতা নাও, খাতা কলম নিয়ে লিখে ফেলো ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5। যেহেতু এখানে ক্লোরিন হলো একটা দ্বিপরমাণু গ্যাস, অর্থাৎ এক্ষেত্রে 2 সেখানে কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ 35.5 এর সাথে যখন আমরা 2 গুণ করব তখন আমরা পুরো ক্লোরিন গ্যাসের যে আণবিক ভর সেটা পেয়ে যাব এবং সেটা হবে 71। তাহলে ক্লোরিন গ্যাসের আণবিক ভর কত? 35.5 এর সাথে যখন 2 গুণ করা হবে তখন আমরা এর আণবিক ভর পাবো 71। তাহলে আমরা যে স্টয়কিওমেট্রি বলো এই হিসেবেও করতে পারি যে 1 মোল ক্লোরিন সমান আমরা কি লিখতে পারবো? 1 মোল ক্লোরিন সমান আমরা বলতে পারবো 71 গ্রাম ক্লোরিন। তাহলে 1 মোল অণুতে থাকে কত? 1 মোল অণুতে কয়টি পরমাণু থাকে? যেহেতু আমাদেরকে বের করতে বলেছে যে কয়টি ক্লোরিন পরমাণু এখানে রয়েছে, তাহলে আমরা বলবো যে 1 মোলে অণু থাকে 6.0, অর্থাৎ অ্যাভোগাড্রো সমান সংখ্যক পরমাণু বিদ্যমান থাকে যে কোনো মৌলে। তাহলে 6.023 × 10⁻23 টি পরমাণু সেখানে উপস্থিত থাকবে। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ তালহা, আমাকে শুনতে পাচ্ছ? তাহলে এক্ষেত্রে ওকে, ma'am. তাহলে একটু ক্যালকুলেট করে ফেলো তোমাদের খাতার সামনে নিয়ে। আমি বলেছি ক্লোরিনের আণবিক ভর বের করার জন্য আমরা জানি পারমাণবিক ভর ক্লোরিনের 35.5, 35 এর সাথে 2 গুণ করা হলে 71 হবে। তাহলে ক্লোরিনের আণবিক ভর লিখে ফেলো 71। এই যে ক্লোরিনের আণবিক ভর পেলে সেটা হলো 1 মোল ক্লোরিনের পরিমাণ। এখন 1 মোল অণুতে আমরা জানি 6.023 × 10⁻23 টি কি থাকে? পরমাণু থাকে। তাহলে 1 মোল বা 71 গ্রাম অণুতে যদি 6.023 × 10⁻23 টি থাকে তাহলে 75 গ্রামে কতটুকু থাকবে? তাহলে 75 গ্রামে যদি আমরা হিসাবটা করতে যাই, অ্যাভোগাড্রো যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা 75 দ্বারা গুণ করব, প্লাস এরপরে যে ফলাফলটা পাবো সেটাকে যদি আমরা 71 দ্বারা, অর্থাৎ ক্লোরিন পরমাণুর যে আণবিক ভরটা আছে সেটার দ্বারা যদি ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা একটা মান পাবো। ঠিক আছে, এই মানটা আমাকে একটু বলো তোমরা ক্যালকুলেট করে। তোমরা মানটা ক্যালকুলেট করে আমাকে একটু বলো। অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 75 গুণ করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটার সাথে যদি আমরা ক্লোরিনের আণবিক ভরটা ভাগ করি তাহলে ফলাফল কত হবে? হ্যাঁ তালহা, বলো কাউন্ট করে কত হবে?
আখিল, জান্নাতুল, তাহলে এক্ষেত্রে যখন আমরা একটা ক্যালকুলেশন করব একটা মান পাবো, মানটা তোমাদেরকে আমি বলছি, দেখো আমার সাথে মিলেছে কিনা। 6.36 ইন্টু 10⁻23। আমরা যে রেজাল্টটা পাবো, অর্থাৎ 1 মোলের ক্ষেত্রে যদি আমাদের অ্যাভোকাডো সমান সংখ্যক পরমাণু থাকে, তাহলে আমরা 75 গ্রাম, 71 গ্রাম যদি 6.023 10⁻23টি পরমাণু থাকে, তাহলে 75 এর ক্ষেত্রে আমরা হিসাব যদি করা হয়, অ্যাভোকাডো সংখ্যার সাথে 75টা গুণ করে এটাকে ফলাফলটাকে যদি 71 দ্বারা ভাগ করা হয়, সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো 6.36 ইন্টু 10⁻23। যেহেতু আমরা প্রথমেই বলেছি যে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন গ্যাসটা হলো দ্বিপরমাণুক একটা গ্যাস, অর্থাৎ Cl2 আকারে আমরা এটাকে লিখি। যেহেতু আমরা যে রেজাল্টটা পেয়েছি ক্যালকুলেশন করে, সেটার সাথে যেহেতু ক্লোরিন দ্বিপরমাণুক গ্যাস, সেক্ষেত্রে 2টা গুণ হবে, অর্থাৎ রেজাল্টের সাথে যখন আমরা 2 গুণ করে দিব, তাহলে টোটাল ক্লোরিন গ্যাস কতটুকু পরমাণু এখানে ব্যবহৃত হয়েছে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যে রেজাল্টটা গ্রাম থেকে হিসাব করে পাবো পরমাণুর সংখ্যা, সেটাকে যদি 2 দ্বারা গুণ করা হয়, তবে ক্লোরিনের পরিমাণটা পেয়ে যাবে, এবং সেই উত্তরটা হবে 1.27 ইন্টু 10⁻24। অর্থাৎ তোমাদের অনুশীলনীর যে 3 নম্বর প্রশ্নটা রয়েছে, সেটার প্রথম অপশনটা ক হবে উত্তর। তোমাদের অনুশীলনীর 3 নম্বর যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, সেটার প্রথম যে অপশনটা রয়েছে ক, সেটাই তোমাদের আনসার হবে 1.27 ইন্টু 10⁻24। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো আরেকটি রয়েছে, উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে। মানে একটা বিক্রিয়ায় আমরা জেনেছি যে কিছু কিছু বিক্রিয়ক অবশিষ্ট থাকে, আবার কিছু কিছু থাকে না। এক্ষেত্রে বলেছে যদি যে বিক্রিয়ায় অবশিষ্ট কি থাকবে, আমরা এই যে বিক্রিয়া 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে যখন 75 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হবে, তখন কতটুকু অবশিষ্ট থাকবে সেটাই জানতে হবে। এটাও বের করার জন্য আমাদেরকে অবশ্যই গাণিতিক সাহায্য নিতে হবে, তবে আমরা এটা করতে পারবো। প্রথমে আমাদেরকে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে, অর্থাৎ হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, তালহা বলো, হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? তোমরা খাতায় একটু রিঅ্যাকশনটা লিখো, তবে বুঝতে পারবে। হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ম্যাম HCl, হাইড্রোক্লোরিক। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? হ্যাঁ, ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাদেরকে প্রথমে পারমাণবিক ভরটা বের করতে হবে, মানে পারমাণবিক ভর জানা প্রয়োজন। ওখান থেকে আমরা আণবিক ভর বের করব। যেহেতু দেখছি হাইড্রোজেন H2, সেখানে আমরা 2 গ্রাম থাকবে। সেখানে কয় গ্রাম থাকবে? 2 গ্রাম। আর কিছুক্ষণ আগে আমরা ক্লোরিনের পরিমাণটা বলেছিলাম যে 35.5 এর সাথে, অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ভরের সাথে যখন 2 কাউন্ট করা হবে, তখন 71 গ্রাম পাওয়া যাবে। তাহলে এখানে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কার সাথে? 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত গ্রাম হাইড্রোজেনের সাথে? তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে একটু বলো তো, এটা কত হবে? 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত গ্রাম হাইড্রোজেনের সাথে? যদি 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাহলে 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে 2 ইন্টু 75। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেটর ব্যবহার করে 2 ইন্টু 75 বাই 71, তাহলে কতটুকু হাইড্রোজেনের সাথে 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে? যখন তোমরা ক্যালকুলেশন করবে একটা মান পাবে, সেটা হবে 2.1127। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো, এবং এখানে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হবে উদ্দীপকে বলা হয়েছে? 5 গ্রাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে হাইড্রোজেন গ্যাসের অবশিষ্ট রয়েছে, কিন্তু ক্লোরিন গ্যাসের বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ক্লোরিন গ্যাস বিক্রিয়া সম্পূর্ণ কি হয়েছে? শেষ হয়েছে। তাই এখানে ক্লোরিনটাই হবে লিমিটিং বিক্রিয়ক। কারণ তোমাদেরকে বলা হয়েছে যে লিমিটিং বিক্রিয়কটা কি? একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে অনেকগুলো বিক্রিয়ক, সেক্ষেত্রে কিছু কিছু বিক্রিয়ক বিক্রিয়ার পরে শেষ হয়ে যায় এবং কিছু কিছু বিক্রিয়ক অবশিষ্ট থাকে। সেটা আমাদেরকে বের করতে হলে আমাদেরকে অবশ্যই বিক্রিয়াটা লিখতে হবে, লিখে দেখতে হবে যে কত গ্রামের সাথে কত গ্রাম এখানে বিক্রিয়া করেছে, এবং বিক্রিয়ার পর আদৌ সেটা আছে কিনা। যদি কোনো অবশিষ্ট থাকে, তাহলে সেটা
ওটার পরিমাণটা আমাদের একটু জানতে হবে। আর যেটা থাকবে না সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। এক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে উদ্দীপকে যে বিক্রিয়াটার কথা বলা হয়েছে সেখানে হাইড্রোজেন গ্যাসের অবশিষ্ট থাকবে কিন্তু কোনো ক্লোরিন গ্যাস পাওয়া যাবে না। এখন কতটুকু হাইড্রোজেন সেখানে অবশিষ্ট আছে সেই পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করতে হলে যেটা করতে হবে, উদ্দীপকে যে 5 গ্রামের কথা বলেছে সেটা থেকে যদি আমরা একটু আগে যে রেজাল্ট বের করলাম যে 75 গ্রাম ক্লোরিনের সাথে কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে, ওটা যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ আমরা যদি হাইড্রোজেনের পরিমাণটা বের করতে যাই, আমাদেরকে যে কাজটা করতে হবে, উদ্দীপকে যে 5 গ্রাম বা যত গ্রামই বলুক উদ্দীপকে দেয়া থাক, অত থেকে যদি আমরা যেটা বের করেছি যে 75 গ্রাম ক্লোরিনের সাথে 2.112 ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পেয়েছে ওটা যদি বাদ দেওয়া হয়, তাহলে হাইড্রোজেন কতটুকু ব্যবহৃত হয়েছে সেটা পাওয়া যাবে। ঠিক আছে, সেখান থেকে হাইড্রোজেনের ওয়েটটা বের করতে হবে। তাহলে এটাই হবে হাইড্রোজেনের কি ভর। যে রেজাল্টটা পাবো অর্থাৎ উদ্দীপক থেকে আমরা বাদ দিয়ে যে ক্যালকুলেশনের মানটা বাদ দিয়ে যে রেজাল্টটা পাবো সেটা হবে হাইড্রোজেনের ভর। ওখান থেকে আমাদেরকে আণবিক ভর বের করতে হবে, অর্থাৎ 2 গ্রাম পাবো আমরা। এবং হাইড্রোজেনের যেহেতু বলেছে এখানে কত অবশিষ্ট থাকে এবং মোল হিসেবে দিয়েছে, তোমরা অপশনগুলো একটু খেয়াল করো, সেখানে দেখো মোলের পরিমাণ দিয়েছে। তাহলে মোলের পরিমাণ দিলে আমাদেরকে অবশ্যই সেটা গ্রাম থেকে মোলে কনভার্ট করে দিতে হবে। গ্রাম থেকে কিসে কনভার্ট করতে হবে? গ্রাম থেকে আমরা কিসে কনভার্ট করব সেটাকে? মোলে, অর্থাৎ হাইড্রোজেনের মোল সংখ্যা। তোমরা সূত্রটা একটু লিখো, n equal to W/m। তোমাদের আমি কিছু সূত্র যখন এই অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল কিছু সূত্র লিখে দিয়েছিলাম যে n equal to W/m, তারপর n equal to 22.4, বিভিন্ন ধরনের সূত্র লিখে বলা হয়েছিল। সেক্ষেত্রে এখন এই সূত্রটা অ্যাপ্লাই হবে n equal to W/m। এখানে W-টা হলো আমরা হাইড্রোজেনের যে ভর, হাইড্রোজেনের ভর হলো 2.887, হাইড্রোজেনের ভর হলো 2.887। এটাকে আমরা যে হাইড্রোজেনের আণবিক ভর রয়েছে 2, এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা হাইড্রোজেনের মোল সংখ্যাটা পেয়ে যাব। তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো দেখবে যখন 2.887 কে 2 দ্বারা ভাগ করা হবে একটা মান পাবো মোলে, সেটা হলো 1.44। তাহলে এখানে যে 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে, তাহলে কি অবশিষ্ট থাকবে? আমরা এখানে 1.44 মোল ক্লোরিন পাবো। কি পাবো? 1.44 মোল ক্লোরিন গ্যাস এখানে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এখানে কি ক্লোরিন আমরা অবশিষ্ট পাবো নাকি হাইড্রোজেনটা পাবো? এখানে কিন্তু আমরা পাবো না, পাবো মূলত হাইড্রোজেন গ্যাসটা। অর্থাৎ এখানে অপশন দুইটাই দেওয়া আছে, একটু খেয়াল করবে। আমি সেজন্য তোমাদেরকে এটা বলেছি যে 1.44 মোল ক্লোরিন নাকি 1.44 গ্রাম হাইড্রোজেন, কোনটা পাবো আমরা? হ্যাঁ জান্নাতুল বলো, 4 নাম্বার যে সৃজনশীলটা রয়েছে সেখানে আমরা যে বর্ণনাটা দিয়েছি সেই আলোকে কোন উত্তরটা হবে এখানে 4 নাম্বারে? হ্যাঁ, কেউ কি বলতে পারবেন? তালহা বলো, 4 নাম্বার যে প্রশ্নটা রয়েছে বহু নির্বাচনী, সেটার উত্তর কোনটা হবে? ওয়ান 1.44 মোল হাইড্রোজেন। এখানে তোমরা বিক্রিয়াটা দেখাবে, বিক্রিয়াটা দেখানোর পর আণবিক ভরগুলো বের করবে, তারপর কত গ্রামের সাথে কত গ্রাম, অর্থাৎ কত গ্রাম ক্লোরিনের সাথে কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে সেই আলোকে উদ্দীপকে যেটা দেওয়া হয়েছে সেটাতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর দেখবে কোনটা অবশিষ্ট আছে কোনটা অবশিষ্ট নেই। যেটা অবশিষ্ট থাকবে না সেটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক হিসেবে আইডেন্টিফাই করব, যে আছে তার পরিমাণটা বের করব। উদ্দীপকে যেটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা যে মানটা পাবো সেটা বাদ দিব, বাদ দেওয়ার পর সেটাকে মোল সংখ্যা, যেহেতু আমাদের অপশনে মোলে কনভার্ট করার অপশন দেওয়া হয়েছে, আমাদেরকে অবশ্যই গ্রাম থেকে মোলে সেটাকে কনভার্ট করতে হবে। এবং আমরা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো 1.44 মোল হাইড্রোজেন। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো 5 নাম্বার প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? দেখি এটা তোমরাই আমাকে বলবে। হ্যাঁ তালহা বলো, প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? একটু হিসাব করে বলো কত হতে পারে।
হিসাব করে বলো। এক্ষেত্রে আমাদের যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন বের করার জন্য আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। তাহলে এখানে বলা হয়েছে 17 গ্রাম, ঠিক আছে? 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন বের করতে বলা হয়েছে। সেক্ষেত্রে এখানেও আমরা উত্তরটা পাবো, যেহেতু 1 মোল অ্যামোনিয়া গ্যাসে প্রকাশিত করা হয়েছে, সেহেতু অ্যামোনিয়া আণবিক ভরটা আমরা একটু জানবো যে অ্যামোনিয়া নাইট্রোজেনের হলো 14 আর হাইড্রোজেনের যেহেতু 3টা পরমাণু অ্যামোনিয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করে, অ্যামোনিয়া যৌগ গঠন করার ক্ষেত্রে, সেখানেও 17 গ্রাম। তাহলে আমরা বলতে পারবো যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। এর পরবর্তীতে দেখো 6 নম্বর যে প্রশ্নটা আছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টি অণু থাকে? এই অণুর প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। এগুলো অবশ্যই এই ধরনের যদি প্রশ্ন আসে তোমাদেরকে গাণিতিক সমস্যা করে গ্রাফে উত্তরগুলো দিতে হবে। যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টি অণু থাকে? আমরা জানি যে কোনো মৌলিক পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যা সমান অণু থাকে একটা মোল পদার্থে। যেহেতু এখানে আগে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে কতটুকু থাকে সেখান থেকে আমাদেরকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের হিসাবটা বের করতে হবে। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা গ্রামে প্রকাশ করতে যাই, অর্থাৎ এখানে আমাদেরকে গ্রাম আণবিক ভরটা বের করতে হবে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40। একটু তোমরা লিখে ফেলো আমি বলার সাথে সাথে। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করার জন্য ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40, এরপর কার্বনের হলো 12 আর অক্সিজেনের হলো কত? যেহেতু এখানে 3টা অক্সিজেন পরমাণু অংশগ্রহণ করেছে, তাহলে 48, অর্থাৎ টোটাল 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমরা আণবিক ভর পাবো। যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু যদি থাকে 6.023 × 10⁻23, তবে 10 গ্রামের ক্ষেত্রে 100 গ্রাম থেকে আমরা 10 গ্রামের হিসাবটা বের করে নিব। এখানে ক্যালকুলেশন করে একটা মান পাওয়া যাবে। ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হলো 6.023 × 10⁻23, অর্থাৎ এখানে খ নাম্বার যে অপশনটা রয়েছে তোমাদের 6 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের যে খ নাম্বার অপশনটা আছে 6.02 × 10⁻21, সেটাই হবে তোমাদের রেজাল্ট। অর্থাৎ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টি অণু থাকতে পারে সেটা হিসাব করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, অণুর সংখ্যা বলো বা এখানে পরিমাণ বের করতে বলো, আমাদের আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর বের করার পর আমরা কত গ্রাম কার সাথে যুক্ত হচ্ছে সেই আলোকে কিন্তু আমাদের প্রশ্নে যত গ্রাম চাইবে, যত পরিমাণটা চাইবে সেটা বের করে দেখাতে হবে। ওকে, তাহলে এর পরবর্তীতে দেখো সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। এখানে কিছু সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। 2টা সৃজনশীল প্রশ্ন এখানে আছে তোমাদের অনুশীলনীতে, সেগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, তো শুনতে পাচ্ছ? এখানে দেখো আমরা এখানে সৃজনশীল প্রশ্নে 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে মোল কাকে বলে। মোল কাকে বলে? এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, মোল কাকে বলে। এটা করে তোমরা তোমাদের এখানে ক্লাসে বলা হয়েছিল, সেখানে মোলের সংখ্যাটা তোমরা দিবে করে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে। তাহলে মোলের সংখ্যাটা আমরা কিভাবে বলবো? যেহেতু 1 নম্বরের জন্য তাহলে কি দিলে চলবে যে আমরা মোলের সংখ্যাটা এভাবেই দিব যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর, অর্থাৎ পারমাণবিক ভরটা হিসাব করা হয় পরমাণুর ক্ষেত্রে আর আণবিক ভরটা হিসাব করা হয় অণুর ক্ষেত্রে। রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করি, গ্রামে যখন প্রকাশ করা হয় এবং যে পরিমাণটা পাওয়া যায় সেটাকে বলা হয় 1 মোল। ওই ধরনের পদার্থকে, এদের সাথে সংশ্লিষ্ট যে পদার্থগুলো থাকে সেগুলোকে আমরা বলবো 1 মোল। তাহলে মোল কাকে বলে আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শোনো। রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব এবং যে পরিমাণটা পাওয়া যাবে তাকে সংশ্লিষ্ট পদার্থের 1 মোল বলা হবে। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো এটা হলো মোল কাকে বলে সেটার সন্ধান, এবং খ নাম্বারে দেওয়া হয়েছে স্থূল সংকেত ও আণবিক সংকেত। আমরা এই অধ্যায়ের প্রথম দিকে যে ক্লাস হয়েছিল সেখানে স্থূল সংকেত আণবিক সংকেত সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে তোমরা স্থূল সংকেত আর আণবিক সংকেতের কাকে বলে সেই সংজ্ঞাগুলো দিবে। যে স্থূল সংকেত বলতে আমরা কি বুঝি?
স্থূল সংকেত হলো যে সংকেত দিয়ে আমরা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে। আমরা যে সংকেতের সাহায্যে একটা অণুতে কতগুলো পরমাণু বিদ্যমান আছে তার অনুপাতটা যখন লিখি সেটাই হলো তার স্থূল সংকেত। যেমন একটা উদাহরণ তোমরা দিতে পারো চাইলে, যে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 যোগে হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত আমরা কত দেখছি H2O2 এর মধ্যে, অর্থাৎ হাইড্রোজেনেরও 2 এবং অক্সিজেনেরও 2, অর্থাৎ দুইটার অনুপাত হলো 1:1। যেহেতু 2:2 কে হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম স্থূল সংকেত ও আণবিক সংকেত, যে যখন অনুপাতটা পাবো যে হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে H2O2 এটার অনুপাত হবে 2:2, এটাকে যখন 2 দ্বারা ভাগ করা হবে তখন আমরা পাবো 1:1, অর্থাৎ এটার স্থূল সংকেত। তখন আমরা H2O2 লিখবো না, H2O2 এর সংকেত স্থূল সংকেত হবে শুধুমাত্র HO, কারণ 1 থাকলে আমরা যখন ভাগটা করব তখন যখন 1 থাকবে ওই সংখ্যাটা উল্লেখ করার দরকার নেই, অর্থাৎ H2O2 এর স্থূল সংকেত আমরা শুধুমাত্র তাহলে এক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, যে আণবিক সংকেত বলতে কোন একটা যৌগের অণুতে যখন কোন কোন মৌল আছে বা প্রতিটা মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যাটা যখন উল্লেখ করা হয় এবং প্রতীকের মাধ্যমে যখন আমরা সংক্ষিপ্ত আকারে এটাকে প্রকাশ করি, এটাকে বলা হয় ওই যৌগের আণবিক সংকেত। এবং আণবিক সংকেতের উদাহরণ হিসেবে আমরা চাইলে বেনজিনটা দিতে পারি, যেখানে 6টি কার্বন 6টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে বেনজিন অণুটা গঠন করে C6H6, অর্থাৎ বেনজিনের আণবিক সংকেত হলো C6H6। এর পরবর্তীতে আরো দুইটা প্রশ্ন আছে, আমি তোমাদেরকে এগুলো আজকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? অনুশীলনী যে সৃজনশীল প্রশ্ন 1 নম্বর, এটাই হলো তোমাদের আজকে হোমওয়ার্ক। এখানে আমরা দুইটা উদ্দীপক দেখতে পাচ্ছি, দুইটা দ্রবণ মিশ্রিত করা হয়েছে, তার সংযুক্তি বের করতে বলেছে। আমরা তোমাদের শতকরা সংযুক্তি যে সূত্র ব্যবহার করে তোমাদেরকে শতকরা সংযুক্তি বের করতে বলেছিলেন, সেই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু তোমরা এই দুইটা দ্রবণে শতকরা সংযুক্তিটা বের করতে পারবে। এবং বলা হয়েছে ঘ নম্বর প্রশ্নতে উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কিনা, অর্থাৎ দুইটা সংযুক্তি বের করার পর খেয়াল করবে যে এদের মোলারিটি গুলো কি সমান হবে কিনা, সেটা গাণিতিক যুক্তি দিয়ে সেটাকে প্রতিস্থাপন করে দেখাবে যে হ্যাঁ এদের মোলারিটি সমান হবে কি হবে না, সেটা একটু বের করে দেখাবা। ফার্স্টে বের করবে আণবিক ভর। আণবিক ভর বের করার জন্য, অর্থাৎ যে সূত্রটা তোমাদের শতকরা সংযুক্তি বের করার জন্য আণবিক ভর বের করে 100 দিয়ে সেটাকে গুণ করে তোমরা শতকরা সংযুক্তিটা বের করবে। এর পরবর্তীতে মোল সংখ্যা যে পরিমাণগুলো পাবে আণবিক ভর থেকে মোল সংখ্যায় কনভার্ট করার পর এগুলোর মোলারিটির পরিমাণটা দেখেই কিন্তু গ আর ঘ নাম্বার প্রশ্নটা কমপ্লিট করে দিবে। আজকে তাহলে তোমাদের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।